মন কেমনের বৃষ্টি। লেখনীতে পুষ্পিতা প্রিমা। পর্ব সংখ্যা 14। আদি চুড়ি আর নুপুরটি হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। যখনই তার বোধগম্য হলো মিনিও চলে গিয়েছে ওই মেয়েটির সাথে, সে চিন্তিত হয়ে পড়লো। সে ভাবনায় পড়ে গেল, তার মিনি কোথায় গেল? মিনি কি তাহলে হারিয়ে গেল? একা একা আবার তার কাছে ফিরবে তো? ওই মেয়েটাই তো তাহলে মিষ্টি। উগ্র রোষে সে ফেটে পড়ল। কি সব লুকোচুরি খেলা হচ্ছে তার সাথে। আমিও বোধ হয় কিছু জানে না। জানলে সে বলবে না কেন? মিষ্টি মেয়েটা কে আবার? কোনো প্রশ্নের উত্তর সে পেল না। পেছন থেকে আইমির ডাক ভেসে এলো। আদি পিছু ফিরে ঘুরলো, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আমি তার কাছে এগিয়ে এলো, হাসি মুখে জানতে চাইলো কি হয়েছে। তোমার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। মিনি কোথায়? এক নাগাড়ে প্রশ্ন ছুড়ল আইমি। আদি তারপরও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আইমির হাতের ছোঁয়ায় তার সম্বিত ফিরে এলো। আইমি আদির কাঁধে হাত দিয়ে ডেকে বলল, এনিথিং রং আদি? আদি হাতের কবজি থেকে পড়া ঘড়ির দিকে তাকালো, ব্যস্ত হয়ে বলল, আমাকে ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। ইমি তুমি ঘুরো ফিরো মজা করো, আমাকে যেতে হবে। মন খারাপ করো না। আইমির মন খারাপ হয়ে যায় সাথে সাথে। সে মাথা নামিয়ে বলল, আচ্ছা। আদি হনহন করে এগিয়ে যায় গাড়ির কাছে। তাকে সত্যি চলে যেতে দেখে আইমির চোখে জল টলমল করে উঠল। বন্ধুদের চোখের আড়াল করতে সে অন্যদিকে মুখ করে রাখে। আচমকা পেছন থেকে আক্রমণ আসে। আদি তার কাঁধে থুতনি রেখে বলল, প্লিজ রাগ করো না। সরি সরি সরি। আইমির জমে ওঠে অভিমান মুহূর্তেই গলে যায়। সে হেসে ওঠে, আদিকে ধাক্কা দিয়ে বলে, সবার সামনে এসব কি? আদি অবাকের মতো এদিক ওদিক তাকায়, বলে, সবার কাজে ব্যস্ত সবাই। আদি ইমির প্রেমলীলা দেখতে বসে নেই কেউ, আর দেখলেই বা কি? আদি এসব কেয়ার করে না। আইমি ভুরু উঁচিয়ে বলল, আচ্ছা। আদি তার মতো করেই বলে, আচ্ছা। আইমি হাসে, বলে, আচ্ছা ঠিক আছে যাও, তবে পরে পুষিয়ে দিতে হবে কিন্তু। আদি পিছু পিছু হাঁটতে হাঁটতে বলে, থ্যাংক ইউ সো মাচ ইমি। তোমার মতো করে যদি সবাই বুঝতো। আইমি হাত মেরে বলে, আইমির মতো করে আদিকে কেউ বুঝবে না। বাসায় ফিরে রিপ অবাক হলো। মিনির মুখে চটপট কথা শুনে সে বিষময় চোখে মিনির দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে মিনি কতকাল ধরে সেকে চেনাই। ঈশা ভয়ে ভয়ে বলল, রিপদা ও মিনি আমার বন্ধুর পোষাও টিয়া পাখি। ও আমাকে চেনে তাই চলে এসেছে। আমি ওকে ফোন করে জানিয়ে দিব। রিপ বলে, তা ঠিক আছে, কিন্তু এ তো দেখছি পরীর চাইতেও দ্রুত কথা বলতে পারে। ঈশা কিছু বলার আগে মিনি ডাক দিল, নাইস বয় নাইস বয়। মিনি মিনি মিনি। রিপ চোখ পাখিয়ে চেয়ে রইল মিনিকে। মিনি ইশারায় কাঁধে গিয়ে বসে, ডাকে, মিষ্টি মিষ্টি। মুনা এগিয়ে আসে, বলে, মিষ্টি কি তোকে ডাকছে রে ইস্যু? ঈশা হেসে মাথা নাড়ায়, বলে, হ্যাঁ আমাকে মিষ্টি ডাকে। রিপ সোফায় বসে পড়ে বলে, ইস্যুকে আমি মিনিকে আর কোথাও যেতে দিব না। তোর বন্ধুকে বলিস প্রাইসটা বলে দিতে, আমি কিনে নেব। আবার মিনিকেও খুব পছন্দ হয়েছে আমার। ঈশা মিনিকে আঙ্গুলে দিয়ে রিপকে দেখিয়ে বলে, মিনি ওই দেখো নাইস বয়, নাম রিপ, তুমি যাকে থেকে রিপ বলে ডাকবে। মিনি আচমকা রিপের কাঁধের ওপর গিয়ে বসে। রিপ দূরে সরে পড়ে কাঁধ চুলকিয়ে বলে, ওরে বাপরে আমার সুরসুরি লাগে। মিনি আবারও তাকে আক্রমণ করে, গালের এপাশ ওপাশ ঠোকর মারে, বলে, রিপ ব্যাড বয় ব্যাড বয়। রিপের মাথায় হাত দিয়ে বলে, ও মাই গড এসবও জানে? ঈশা হেসে কুটি কুটি হয়, বলে, রিপদা ও সব জানে। ঈশা মুনার কোলে থাকা পরীকে দিকে তাকিয়ে বলে, মিনিকে বলে, মিনি ওর নাম মুনা, আর এটা আমাদের প্রিন্সেস। মিনি ডানা ঝাপটে খুশিতে ডেকে ওঠে, মুন্না প্রিন্সেস প্রিন্সেস। বাঁশি সুরের মতোই চিকন গলার নাম উচ্চারিত হওয়ায় জহির মিয়া আর তালহা বেগম এগিয়ে এলেন, বললেন, এ আবার কোন আপদ নিয়ে এলি? জাহির মিয়া বাধা দিয়ে বলে, আহা মিষ্টি একটা পাখি, এভাবে বলছো কেন? মিষ্টি তাদের কথা শুনে চট করে ডেকে ওঠে, মিনি মিনি। ঈশা হেসে উঠে বলে, মামা তুমি কি মিষ্টি একটা পাখি বলেছ? তার রাগ করছে, ওর নাম মিনি। তাই রাগ করছে, ওর নাম মিনি, ওকে মিষ্টি পাখি বলো না। জাহির মিয়া চশমা ঠিক করে বলে, ওর নাম মিষ্টি হলেই ভালো হতো। ঈশা কিছু বলার আগে মিনি উড়ে এসে জাহির মিয়ার কাছে। জাহির মিয়ার মাথায় আঁচড় মেরে ঈশার কাছে চলে আসে, খোপ নিয়ে ডাকে, মিষ্টি মিষ্টি মিষ্টি। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। ঈশা হাসতে হাসতে সোফায় বসে
লেপ্টে পড়া ছেলেকে দেখে অবাক হয়। কোচকে বলে, রিপদা কি করছো? এভাবে কেউ হাসে? রিপ পেট ধরে ওপরে উঠতে উঠতে বলে, আমি যাই, এখানে আর বেশিক্ষণ থাকলে পেটে খিল ধরে যাবে। জাহির মিয়া সোফায় বসতে বসতে বলে, পাখিটার মালিককে ভয়ঙ্কর রাগ বলতে হবে। পাখিটাও তাই শিখেছে। নিমেষেই হাসি মুখে অন্ধকারে ছেয়ে গেল ঈশার। আনমনা হয়ে গেল সে। ভয়ে বাসা বাঁধে তার বুকে। হাতে পায়ে ঠান্ডা শিরশির অনুভূতি। সে হতে কি হতে চলেছে তার সাথে? সে সব পিছুটান ফেলে চলে এসেছে বহুদূর। আবার কেন তাকে সেই অতীতে তাড়া করে বেড়াচ্ছে? আবারও কি তাকে মুখোমুখি হতে হবে সেই জঘন্য অতীতের? মুখোমুখি কি করে হবে সে? আর তার হাতেই যে কোনো কিছু নেই। হঠাৎ করে মনে পড়ল অ্যালবামের কথা। ডক্টর কি অ্যালবাম পেয়ে গেছে বোধহয়। মিষ্টির খোঁজে ফেটে পড়তো, তার মানে পায়নি। ওই অ্যালবামের ভাঁজে চিরকুট রেখে সে খুব বড় ভুল করেছে। এই ভুলের মাসুল কি করে দিবে সে? আচ্ছা, মিনুমা কি আছে? মিনুমা অ্যালবাম থেকে চিরকুটগুলো সরাতে সাহায্য করবে তো? এই চিরকুটগুলো কিছুতেই ডক্টরের হাতে পড়তে দেওয়া যাবে না। ডক্টর যদি একবার সব বুঝে যায়, তার স্বাবলম্বটুকুও সে হারিয়ে ফেলবে। আজিজ চৌধুরী তার কাছে বেঁচে থাকার একমাত্র প্রদীপটুকুও কেড়ে নিবে। ডক্টর কি এটুকু নিয়েও তাকে বাঁচতে দেবে না? ডক্টর তো আর তাকে চায় না। শুধু শুধু অতীত জানতে চাইবে কেন? জেনেই বা কি লাভ হবে? হয়তো ভালো মানুষ সাজার জন্য আবার দয়া দেখাবে ঈশার প্রতি। কিন্তু এই দয়া তো সে দেখতে চায়নি। সে ডক্টরের সাথে ভালো থাকতে চেয়েছিল। ডক্টরের একটুখানি ভালোবাসা চেয়েছিল। এটার জন্যই কাল হয়ে পড়েছে তার। ডক্টরের জীবনে অন্য কেউ আছে জেনেও ডক্টরকে সে চেয়েছিল। এটাই তার দোষ, তার অপরাধ। সে কেন রক্ষিতা হয়ে থাকবে? বইয়ের চেয়েও কি রক্ষিতা ভালো? এত চুপচাপ নির্জীব আদিকে কোনোদিন ধরে খেয়াল করেছেন আলিয়া চৌধুরী? মিনিও কোথায় দেখা যাচ্ছে না। কি সমস্যা? আইমিও কয়েকদিন আসেনি। আফজাল আহমেদের কথা অনুযায়ী বিয়ের ব্যাপার স্যাপার বলতে এসেছে। আদির এমস্ত দেখে আলিয়া চৌধুরী ভড়কে গেল। আদি মায়ের উপস্থিতি টের পেল। বলল, এদিকে এসে বসো মা। কি বলবে বলে যাও। আলিয়া হাসলো। আদির পাশে এসে বসলো। মাথা চুলকে হাত বুলিয়ে বলল, আমির সাথে কথা হয়েছে? আদি হ্যাঁ জবাব দিল। আলিয়া চৌধুরী এদিক ওদিক তাকিয়ে বলল, মিনি কোথায়? কয়েকদিন ধরে দেখছি না। আদি সবলীলায় বলল, হারিয়ে গেছে। আলিয়া চৌধুরী চমকালো না। মানসিক ভারসাম্যহীন আদির মিনিকে প্রয়োজন হলেও এই আদির মিনিকে প্রয়োজন নেই। আদি আলিয়াকে চমকাতে না দেখে বলল, তুমি অবাক হচ্ছ না মা? মিনি আমাকে ছেড়ে চলে গেছে। সবাই কি শুধু আমায় ছেড়ে চলে যায় কেন? কথাটি শুধু শুনে হঠাৎই ভরকে গেল আলিয়া। কে চলে যাবে? আদি চৌধুরী কি ইগনোর করার যায় নাকি? মিনি কোথায় হারিয়েছে? আদি উত্তর দিল না। ওর ওপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে, মিষ্টি কে মা? কে হয় আমার? আলিয়া যেন এই ভয়টাই পাচ্ছিলেন। দাঁড়িয়ে পড়লেন, বললেন, কে মিষ্টি? কার কথা বলছো? আমি এমন কাউকে চিনি না। আদি মায়ের চোখে থেকে চোখ নামিয়ে নিল। বলল, কেউ জানে না সেটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কেউ তো জানে, কেউ তো ছিল, কিন্তু কে বলবে আমায়? কে সে? আলিয়া বিপদের আশঙ্কা দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রুম থেকে। যে কারণেই হোক আজিজের সাথে কথা বলতে হবে। আদির মন মগজ থেকে পুরোপুরি মিষ্টি নামটি মুছে ফেলতে হবে, যাতে আদি ভুলেও ওই নামটি উচ্চারণ করতে না পারে। এত বছর পর হঠাৎ করে মিষ্টির কথা কি করে মনে পড়ে আদির? যেখানেই তার কোনো কিছুই মনে পড়ার কথা না, তখনকার কোনো স্মৃতি সে সংরক্ষণ করতে পারেনি, তাহলে মিষ্টিকে কি করে মনে পড়লো? ওই মেয়েটা এখন কোথায়? আদির সামনে না পড়ার ব্যবস্থা করতে হবে। আইমির সাথে আদিকে জুড়ে দিতে হবে। রাতের খাবার টেবিলে আজিজ চৌধুরী আদিকে সরাসরি জিজ্ঞেস করলো সে বিয়েতে এই মুহূর্তে রাজি কিনা। আইমির বাবা আর অপেক্ষা করতে পারবে না। আদিকে অনেক সময় দেওয়া হয়েছে। আদির এমন অসুস্থতার সময় আদির পাশে আইমি ছিল। এই মেয়েটা ছিল আদির পাশে সব সময়, আছে ভবিষ্যতেও। হাজার এমন পরিস্থিতিতেও আয়ামি থাকবে তার পাশে সারাক্ষণ। কিন্তু তারপরেও কোথাও একটা কিছু থেমে নেই। সেই কিন্তুটা কি? সে নিয়ে ভয়ে থাকে আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী খেতে থাকে, কোনো জবাব দেয় না। আজিজ চৌধুরী আবার প্রশ্ন ছুড়ে দেয়, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আদি, কিছু বলছো না কেন? আদি খাওয়া রেখে উঠে দাঁড়ালো। বুক তো বেশে পড়ে থাকে। পানি খেয়ে বলে, আমার তো কখনো অমত ছিল না, তাহলে এভাবে জিজ্ঞেস করার কারণ কি? আমি রেডি। আজিজ আর আলিয়া ঠোঁটের করে হাসি দেখা দিল। হলো না আদির। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে
একবার ফিরে তাকালো মা বাবার দিকে। তারপর দেখা হলো রায়নার সাথে। রায়না বলল, কিছু বলবি আদি? আদি মাথা নাড়ল, বলে, আমার ঘরে এসে গল্প করব। রায়না মাথা নাড়ায়, নিচে নেমে আসে। আদি তার ঘরে যায় না। রায়নাকে আজিজ আর আলিয়া ধমকে বললেন, তুমি যাবে না রায়না, আদির সাথে অতীত নিয়ে কোনো রূপ কথা বলবে না। রায়না মুখের ওপর জবাব দিল, বলতে চাইলে এতদিনই বলে দিতাম, বারবার একই কথা বলবেন না, ভালো লাগে না। আজিজ চৌধুরীর মাথায় রাগ চেপে বসে। কিছু বলার আগেই রেহান হাজির হয়। আজিজ চৌধুরী পেছনে থেকে জড়িয়ে ধরে, দাদাই এবার তাহলে আইমি আমার বৌমা হবেই। আলিয়া হাসলো, আজিজও হাসলো, বলল, হবেই হবে, খুব মজা হবে দাদু ভাই, তোমার সব বন্ধুদের এবার দাওয়াত করবে। রেহান খুশিতে হাততালি দেয়, বলে, কি মজা দাদাই, তাই না? আজিজ চৌধুরী তার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, ইয়েস দাদু ভাই। চেয়ারে টেনে বসে পড়ে আফি। রেহানের কথা শুনে বলে, কোনো বন্ধু টন্ধু আসবে না, তোমার বন্ধুদের কি দরকার, চাচুর বিয়ে হচ্ছে, তোমার নয়, তোমার হলে তখন দাওয়াত দিও। রেহানের মুখ কালো করে বলে, ওকে ড্যাড, সরি। আফি হাত নাড়িয়ে, ঠিক আছে, এখন আমার সামনে থেকে যাও। রায়নার খারাপ লাগে, ছেলের সাথে ও কেন এভাবে ব্যবহার করবে, বলে আফি। আজিজ আর আলিয়া চৌধুরী রেগে তাকায় আফির দিকে। আফি কারো দিকে তাকায় না, গপ গপ করে শুধু খেতে থাকে। আলিয়ার আজিজ চৌধুরী বিরক্ত বাড়তে থাকে তরতর করে। আসলে সাদা কালো মিশেল, পাতলা ফ্রক, মাথার চুলগুলো গোল করে কাটা কাঁধ অব্দি, গোলুমোলু চেহারার অসম্ভব রকম মায়া জড়ানো। খেলনা পুতুল নিয়েই খেলছে ঠোঁট ফুলিয়ে। সাথে মিনি ঝগড়াও করছে। মিনি কয়েকবার পরীর হাতে টোকা দিয়েছিল, যদিও ওই গুলুমুলু হাতগুলো ঠোকর দেওয়ায় মিনির পক্ষে এক প্রকার আদরই, কিন্তু পরীর কাছে তা আঘাত। ঠোকর আবার দেওয়ার পর পরী চিৎকার করে কেঁদে উঠতে মিনি ধরতে চেয়েও 3বার ধরতে পারেনি। যখন ধরতে পারলো মিনিকে কোনো মতো 1-2 হাতে মুষ্টি দিতেই এমনভাবে ধরেছে যাতে মিনি আর পালাতে না পারে। মিনি পালক ছিটছে। হাতের মুঠো এত শক্ত করে ধরেছে যে মোনা এসেও ছাড়াতে পারছে না। পরীর আগে এমনভাবে চেপে ধরেছে, গলাটে চোখ দুটো ধারণ করেছে লাল টকটকে রূপ। রিপ দৌড়ে আসলো অনেকভাবেই, বলে, ও পরী। হাত থেকে ছাড়তে পারলো না মিনিকে। মিনি চিৎকার করে চেঁচাতে থাকলো। কাউকে ডাকার মতো অবস্থায় নেই সে। ঈশা দৌড়ে আসলো। পরীর চেহারা দেখে সেও ভড়কে গেল। এত রাগ কেন এইটুকু মেয়ের? মিনিকে জোর করে ছাড়াতে চাইলে মিনি আরো ব্যথা পাবে। ঈশা শান্তভাবে বলল, পরী পিপিকে দাও মিনিকে। মিনি ব্যথা পাচ্ছে, কাছে, ছেড়ে দাও। পরী ঠোঁট বাঁকালো। মিনি যেভাবে ঠোকর দিয়েছে সেইখানে দেখলো পরী ঈশার মতো খারাপ হয়ে গেল। বলল, উফ, তোমাকেও মেরেছে মিনি, আচ্ছা আমাকে দাও, আমি খুব মারবো। পরী তারপরও ছাড়লো না। এক হাতের মুঠোতে মিনির গলা, অন্য হাতের মুঠোয় মিনির ডানা। বেশিক্ষণ থাকলে মিনির কিছু একটা হয়ে যাবে। ঈশা এমনটা হতে দেয় কি করে? সে ধমক দিল পরীকে। চোখ লাল করে তাকালো পরী। ফুপি কেঁপে উঠল, মাথা নিচু করে ফেললো। রাগে অপমানে মিনিকে আরো জোরে করে চেপে ধরে ভেবে করে কাঁদতে লাগলো। হাত আগলা করে ফেললো। মিনি ছাড়া পেয়ে উড়ে চলে গেল দূরে। ইচ্ছে মতো বকতে লাগলো পরীকে। পরীর কান্না আওয়াজে ছুটে এলো রিক। মোনাকে ধমক দিয়ে বলল, ওইভাবে কাঁদছে কেন, কি হয়েছে? মোনা কাচুমাচু করছে। ঈশা মিনিকে ছাড়তে বলেছে তাই কাঁদছে। রিক রেগে গেল, তেড়ে এলো, পরীকে তুলে নিল। পরী ঈশার দিকে তাকে ঠোঁট বাঁকিয়ে কাঁদতে লাগলো। পরী ঈশার চোখের দিকে তাকালো। সরি মা। পরী যেন বুঝতে পারলো, রাগের চুল টেনে দিল রিকের। রিক আওয়াজ করে বলে, পাপা ব্যথা পাচ্ছি মা, এভাবে ধরে কেউ? পরী তার কাঁধে শক্ত করে মুখ চেপে ধরে। রিক তুলতে চাইলো, আর শক্ত করেই চেপে ধরলো। মাথা তুলে তুলে কিছুক্ষণ পর পর ঈশার দিকে তাকালো, আবারও মুখ গুজে কাঁদে। রিপ হাতে তালু ছেড়ে রিককে বলে, ভাইদা, তোমার মেয়ের রাগগুলো ঠিক তোমার মতোই, তোমার চাইতেও বেশি। আমি সত্যিই অবাক। রিক পরীকে শান্ত করতে করতে ওপরের দিকে যেতে চাইলো। ঈশা তাকায় পরীর দিকে। পরী আবারও একেবারে তাকায় ঈশার দিকে। ঈশার চোখে চোখ পড়ায়, আবার চেপে যায় রিকের কাঁধে। সে থেকে থেকে কেঁদে ওঠে। ঈশা শুধু অসহায় হয়ে তাকিয়ে থাকে। একটুখানি বাচ্চা একটা মেয়ে, তার ওপর আবার এত রাগ কোথা থেকে আসে? রাগ শুধু সে দেখাতে পারে না। কে দেখাবে তার রাগ? কার ওপর দেখাবে সে রাগ? কে আছে তার রাগ দেখানোর জন্য?
খড়খটে রোদ, ঘেমে উঠেছে চৌধুরী বাড়ির দারোয়ান আনোয়ার। সিমেন্ট একটি টিলার ওপর বসে রয়েছে সে, মুখে তার বিষণ্ণতা ছড়ানো। বোরকা পরা একটা মেয়েকে এগিয়ে আসতে দেখেই ভুরু কুঞ্চিত হলো। সে দাঁড়িয়ে পড়লো, মেয়েটি তার সামনাসামনি এসে পড়লো। এদিক ওদিক তাকিয়ে মুখ না দেখেই সালাম দিল, কেমন আছেন চাচা? আনোয়ার বোঝার চেষ্টা করলো কে সে। বোঝার জন্য যখন কণ্ঠটা পরিচিত মনে হলো তখনই চোখ দুটো চকচক করে উঠলো। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা। বেশ উৎফুল্ল হয়ে পড়ল। আনোয়ার জানতে চাইলেন, ছোট বৌমা তুমি এখানে? ঈশা জবাব না দিলে আনোয়ার মাথা চুলকায়। বলে, ঈশা মা তুমি এখানে হঠাৎ কি মনে করে? ঈশা তার হাতের কাগজটা আনোয়ারের হাতে গুজে দিয়ে বলল, চাচা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এখানে। এই কাগজটা আপনি চুপি চুপি মিনুমাকে দেন, দিয়ে বলবেন নয়তো রায়না আপুকে কেউ না দেখে যেন, আর বা না শোনে। মেয়ের মনে করে হলেও আমার জন্য এটুকু সাহায্য করুন। আনোয়ার তাকে অভয় দিয়ে বলল, আচ্ছা আমি দিয়ে দেব। ঈশা আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে এগিয়ে গেল সামনে। গেট পেরিয়ে বেরোতেই দেখলো একটি গাড়ি। গাড়িতে বসা আদি। ঈশা ব্যস্ত পায়ে হাঁটা ধরলো, পিছু ফিরল না আর। মনের মধ্যে অজানা ভয় জেগে উঠেছে। মিনুমা তাকে ফোন দেবে তো কবে দেবে? একটু বেশি দেরি হয়ে যাবে না তো? অ্যালবামের পাতায় থাকা চিরকুটগুলো কিছুতেই হাতে পড়া যাবে না ডক্টরের? যেন মোনা থেকে অনুভূতি করতে পারে না, সেই চিরকুটগুলো কই বা বুঝবে। কলেজের কাছাকাছি গিয়ে সে বোরকা খুলে ফেলল, মাথায় কাপড়টা মাথা পর্যন্ত টেনে দিল, বোরকার ব্যাগে ঢুকিয়ে রাখে। দূর থেকে দুটো চোখ তার এসব কাণ্ড কারখানা খেয়াল করলো। উজ্জ্বল ফর্সা গায়ের রং, খানিকটা লম্বা হয়ে আসা তার চুল। হাসলো অপূর্ব সুন্দর লাগা ছেলেটির দিকে তেড়ে গেল ঈশা। মিনিকে চট করে নিজের হাতে নিয়ে বলল, রিবদা তুমি আজকে গিয়ে চুল কেটে আসবে, ভালো লাগে না দেখতে। রিক তার মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলছিস না তাই তো কাটছি না, এখন বলেছিস কেটে ফেলবো। ঈশা নাক ফুলায়, বলে, ধুর মজা নিও না তো, আমি সিরিয়াস। তুমি কত সুন্দর, চুলগুলোর জন্য কেমন জানি লাগছে। একদম সুন্দর করে কেটে আসবে, দেখবে ঠিক আগের মতোই সুন্দর লাগবে। রিপ মাথার চুলগুলোতে হাত বোলালো, আমি সুন্দর? ঈশা মিনির সাথে খেলতে খেলতে বলে, হ্যাঁ তুমি জানো আমার বান্ধবীরা তোমার উপর ক্রাশ খেয়েছে। এই শোনো, তুমি একটা কাজ করো, এবার একটা প্রেম টেমে মনোযোগ দাও। তুমি চাইলে আমি সব ঠিক করে দিতে পারি। নীরা কিন্তু হেব্বি, কর্মক্ষেত্রেও সেরা, পড়ালেখাও সেরা, মামের মন কেড়ে নেবে। এই তুমি একবার হ্যাঁ বলো তো, আমি রিস্ক নিয়ে রাজি করি। এবার একটু নিজেকে নিয়েও ভাবো, এসব ভাবো ঘুরে ভাব বাদ দাও, বউ বাচ্চার কথা ভাবো। রিপ চোখ ছোট করে তাকিয়ে ঈশার দিকে পুরোটা সময় নীরব থাকে। সোফায় গিয়ে বসে পড়ে, কোনো আওয়াজ করে না, কোনো শব্দ করে না। ঈশা মিনিকে নিয়ে রিপের পাশে বসে, বলে, কিছু বলছো না কেন রিপদা? রিপ আয়েশ করে বসে, ঈশার দিকে ফিরে, ঈশার চোখে চোখ রেখে তাকায়, বলে, কি? রিপ তুড়ি মেরে বলে, তোর বান্ধবী তোর মতো দেখতে। ঈশা মাথা নেড়ে বলে, না আমার চাইতে ও সুন্দর, আমি শ্যামা। রিপ আবারও জিজ্ঞেস করে, তোর বান্ধবীর চোখগুলো তোর মতো? ঈশা বলে, না আরো সুন্দর। রিপ বলে, তোর বান্ধবীর চুলগুলো তোর মতো? ঈশা এবারও বলে, ধুর, কোথায় আমার চুল, কোথায় তার চুল? রিপ আবারও প্রশ্ন করে, তোর বান্ধবী তোর মতো হাসে? ঈশা মাথা নাড়ায়, বলে, একদম না, ওর হাসি মন কাড়া। রিপ আবারও জিজ্ঞেস করে, তোর বান্ধবী তোর মতো অন্য কাউকে ভালোবাসে? ঈশা থমকে যায়, আমতা আমতা করে বলে, কি বললে? রিপ হো হো করে হেসে দেয়, বলে, শেষের প্রশ্নটা মজা ছিল, তোর ওপর আমার আগাধা বিশ্বাস, তুই আমাকে আগে জানাতি এমন কিছু হলে। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্বস্তির ডানা বাঁধতে শুরু করে ভেতরে। আর কত মিথ্যার পাহাড় গড়বে সে, আর কত। রিপ তার আঙ্গুল দিয়ে ঈশার গালে টোকা দিয়ে বলে, ইস্যু তুই পরীক্ষায় ফেল, তোর বান্ধবীর কপাল খারাপ, একটুও পছন্দ হয়নি আমার তাকে। তুই পরীক্ষায় পাশ করলে একটা কথা ছিল, সো তোর বান্ধবীর বিয়েটা করা হচ্ছে না। ঈশা দাঁড়িয়ে পড়ে, বলে, রিপদা এর চাইতেও ভালো মেয়ে তুমি আর পাবে না, দেখবে মামি শেষমেশ কাঠখোট্টা টাইপের বউ এনে দিবে তোমায়। রিপ দাঁড়িয়ে পড়ে, ঈশার গালে হাত দিয়ে টোকা দিয়ে মেরে বলে, কিচ্ছু বলবো না, তুই বাকিটা বুঝে নে, চুল কাটতে যাচ্ছি। ঈশা রিপের যাওয়ার দিকে দেখে, গলা স্বর উঁচু করে বলে, রিপদা অর্ধেক অর্ধেক কথা বলো কেন? তোমার কথাগুলো আমি বুঝি না। ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ ঈশা চমকে পিছু ফিরে তাকায়। তালা বেগম টেবিলের পানির জগ আওয়াজ করে রেখে দিল, তুই বুঝবিও না কোনোদিন, বুঝেও লাভ নেই। ঈশা ঠায় দাঁড়িয়ে রইল, তার মাথা চিন্তার ছাপ। মিনুমা চিঠিটা পেয়েছে তো? পেলে ফোন দেয়নি কেন?
কলেজ থেকে ফেরার পথে ফোন কলে ঈশার। এমনিতেও আওয়াজে আজ তার মন ভালো নেই। মনটা বিষণ্ণ হয়ে আছে। নীরার অর্পির বকবকানি তার ভালো লাগে না। দুই বান্ধবীর সাথে বহুদিন পর তার দেখা হয়ে তাদের সাথে আড্ডায় মনোযোগী হতেও পারছে না। দুজনের কাছ থেকে কিছুটা দূরে এসে ফোন ধরলো সে। ওপাশ থেকে রিপের গলার আওয়াজ শোনা গেল। ঈশা কিছু বলে ওঠার আগে রিপ ওপাশ থেকে বলল, হসপিটালে চলে আয়, পরীকে নিয়ে এসেছি। ঈশার হাত কেঁপে উঠল। ফোনটা সে শক্ত করে ধরলো। বলল, পরীর কি হয়েছে রিপদা? রিপ স্বাভাবিক গলায় বলে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, তুই চলে আয়। ঈশার অর্পিকেও কিছু বলে না, তাড়াতাড়ি অটো ডেকে নেয়। অটোতে চেপে বলল, তোরা চলে যা দোস্ত, আমার হসপিটালে যেতে হবে। নীরা অর্পিতা কিছু বলার সুযোগ দেয় না। ঈশা অটো চলে। হসপিটালের কাছাকাছি যেতেই তার ফোন আবারও বেজে ওঠে। অচেনা নাম্বার। সে ধরতে চাইল না, তারপরও 4বার কলা শেষে 5বার ধরল। ফোন কানে দিতেই পরিচিত একটি কণ্ঠ ভেসে আসে, ঈশা মা, আমি বলছি, আমি তোর মিনুমা বলছি, চিনতে পারছিস? ঈশা কাপা কণ্ঠে বলে, মিনুমা, কেমন আছো তুমি? মিনু কিছুক্ষণ চুপ থাকে, তারপর উত্তর দেয়, ভালো আছি, তুই কেমন আছিস? ঈশা ব্যস্ত হয়ে বলে, ভালো আছি। তোমাকে যে কাজটি করতে বলেছি করেছো? মিনু বলল, হ্যাঁ করেছি, সব চিরকুট আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর চিন্তা নেই। তুই এটা কেন করলি রে ঈশা? ডক্টরকে ছাড়া থাকতে শিখে গিয়েছিস তাই না? ঈশা চুপ থাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা নোনা জলের নহর। বলে, তুমি একদম ঠিক কাজ করেছো মিনুমা, ডক্টরের জন্য আমি আর কোনো পথ খোলা রাখিনি, ডক্টর থাকুক তার মতো। ঈশা ব্যস্ত হয়ে হসপিটালের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, মিনুমা, তোমাকে আমি পরে কল দিব, এই নাম্বারটা রেখো। ফোন রেখে দিয়ে ঈশা দৌড়াতে লাগলো। শিশু ওয়ার্ডের দিকে চলে যায়। রিপকে কল দেয়। রিপ ফোন ধরে ওয়ার্ড নাম্বার বলে দেয়। ঈশা সেদিকে দৌড়াতে থাকে। কোনো নির্দিষ্ট কেবিনে গিয়ে ঈশা থেমে যায়। মোনা, রিক আর রিপ তার দিকে ফিরে তাকায়। রিক কোনো মতে বেরিয়ে পড়ে কেবিন থেকে। বেডের ওপর ছোট গুলুমুলু মেয়েটা চোখ বুজে শুয়ে আছে। থুতনির নিচে কাটা দাগটি অসম্ভব সৌন্দর্য উপচে পড়ছে, মায়া ঝরে পড়ছে ঠিক ঠোঁট নাকের ওপর কিনারেই। ব্যান্ডেজ, কপালে কিসের ব্যান্ডেজ? ঈশার গাল আপনা আপনি ভিজে যায়। নার্স এসে বলে, সে কোনো একজন থাকুক, বাকিরা বেরিয়ে যান। রিপ সবাইকে বলল, আমরা তো এতক্ষণ ছিলাম, ঈশা থাকুক, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। সবাই বেরিয়ে যায়। ঈশা তার ব্যাগ রাখে পাশের বেঞ্চে। ধীরে ধীরে এগিয়ে যায় ঘুমন্ত মেয়েটার মাথার কাছে। মেঝেতে হাঁটু ভেঙে বসে মেয়েটির মুখের কাছে মুখ রাখে। মেয়েটির ব্যান্ডেজে মরানো একটি আঙ্গুলে চুমু দেয়, কপালে, ঠোঁটে, নাকে। তার চোখে জল একাকার ছোট্ট মেয়েটির মুখ দেখে। ঈশা গালের একপাশে গাল লাগিয়ে ছোট্ট মেয়েটির গালের একপাশে গাল লাগায়। চুপ করে পড়ে যায় নোনা জল তার চোখের কোনা বেয়ে। সে অশ্রুসিক্ত নয়নে খানিকটা ধরা কণ্ঠে উচ্চারণ করে, এই মা, আমার মা, কোথায় ব্যথা লেগেছে তোর, কোথায়? এই দেখো, আমি এসেছি, আমাকে বলো কোথায় ব্যথা লেগেছে। এই দেখো না, আম্মা এসেছে, এই মা। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ডক্টর আদি চৌধুরী ফোনের ওপাশের মেয়েটিকে বলে, রাউন্ডে আসি ম্যাডাম, কিছুক্ষণ পর ডিউটি শেষ, সোজা ফিরছি আপনার কাছে। কথা বলা শেষ করার সাথে সাথে চোখ আটকে যায় খুব সুন্দর একটি দৃশ্যে। একটি মা মেয়ের গালের সাথে গাল লাগিয়ে আর্ধশোয়া হয়ে আছে। মায়ের চেহারা দেখা যাচ্ছে না, না মেয়ের। ডক্টর আদি চৌধুরীর কাছে এই দৃশ্যটা অপূর্ব সুন্দর দেখালো। সে দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো সেই দৃশ্য। ছোট মেয়েটির পুরো মুখ ভিজে যায় ঈশার চোখের জলে। অন্যদিকে ডক্টর আদি চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত চোখে দেখে সেই দৃশ্য। সে বন্দি করে সেই দৃশ্য ফোন দিয়ে।